বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। গতকাল বিধানসভায় সর্বদলীয় সম্মতিক্রমে ধর্ষণ বিরোধী বিল পাশ হয়ে গিয়েছে এবং সেই বিল প্রস্তাব এনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, তার বিভিন্ন অংশে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইছিলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও পদত্যাগ চাইছিলেন। আপনাদের প্রথমে যে বক্তব্যটা দেখিয়ে শুরু করলাম যে রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী নাকি জাতির লজ্জা। সত্যি মাঝে মাঝে মনে হয় যে আমরা কি অত্যন্ত বেশি পাপ করে ফেলেছি? তা যদি না হয় তাহলে আমাদের প্রশাসনিক প্রধানের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হবেন? কেন আপনাদের বলছি যে আরজি করের মতো একটা জঘন্য ঘটনা জানিয়ে গোটা রাজ্য একেবারেই তোলপাড় এবং আপনারা দেখছেন আন্দোলন থিতিয়ে পড়ার কোনো রকমেরই সম্ভাবনা নেই, উত্তরোত্তর বাড়ছে। সেই অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী একটা আইন আনছেন কোন প্রেক্ষিতে? আরজি করের ধর্ষণ কাণ্ডের মতো আর যেন না ঘটে তা বলতে গিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জাতির লজ্জা বলছেন। আপনারাই লিখে জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে আপনারা কেমন দেখছেন। এমনিতেই জানেন যে এই রাজ্যে যদি বন্যা হয় তাহলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকেই দোষী বলেন। এই রাজ্যে যদি ম্যালেরিয়া হয় তাহলেও মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্যগুলো কিংবা প্রধানমন্ত্রীর দিকে দোষারোপ করেন, কিংবা কোভিডের মতো ঘটনা জাতীয় বিপর্যয় সেটাও নরেন্দ্র মোদী দায়ী। এমনকি আমাদের রাজ্যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটার জন্যও কিন্তু নরেন্দ্র মোদী দায়ী। আমাদের রাজ্যে বেকারত্ব বাড়ছে এটার জন্যও নরেন্দ্র মোদী দায়ী। আমার প্রশ্ন হচ্ছে যদি সত্যি পশ্চিমবঙ্গের সব কিছুর জন্যই নরেন্দ্র মোদী দায়ী থাকেন তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গের অভিভাবক নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় নয়। তাই সেই কারণেই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিশ্চিত হয়েই গিয়েছেন যে বাংলার মানুষ তাকে আর পছন্দ করছেন না বলে তিনি সমস্ত দায় এবং দায়বদ্ধতা নরেন্দ্র মোদীর কাঁধে তুলে দিয়েছেন। স্বইচ্ছায় কিন্তু তিনি তুলে দিয়েছেন। তা যদি না হয় আরজি করে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল যেটা পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়াম হাসপাতাল বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সেই হাসপাতালের একটা ধর্ষণ কাণ্ডের পর যখন বিধানসভায় একটা বিল আসবে সেই প্রসঙ্গে বলতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীকে জাতির লজ্জা বলবেন? আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মানুষের কাছে মাপ চাওয়া উচিত। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীকে যারা সম্মান করি, আমরা যারা সম্মান করি, তাদের দাবি জানানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনি মাপ চান, আপনি ক্ষমা চান। ভারতের প্রধানমন্ত্রী জাতির লজ্জা নয়। আপনার লজ্জাবোধ থাকতে পারে, আপনার অপছন্দ থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর মতো এই রকম একটা প্রশাসনিক সর্বোচ্চ প্রশাসনিক চেয়ারে বসে থাকা নরেন্দ্র মোদীকে জাতির লজ্জা বলবেন আর এটা আমাদের শুনে হজম করতে হবে, এইটা কিন্তু একটা বেশ অস্বস্তিকর জায়গা এবং আমাদের করারও কিছু নেই, আমাদের শুনতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা কিছু বলবেন যা কিছু করবেন সবটাই আমাদের হজম করতে হবে। সমস্ত চুরি দুর্নীতি করার পর তিনি বলবেন যে নেতাজি নাকি বলে গিয়েছিলেন রাইট টু মেক ব্লান্ডার, অর্থাৎ চুরি করা আমাদের জন্মগত অধিকার, সেটাও আমাদের শুনতে হবে। এই তো হচ্ছে অবস্থা। আপনারা কি বলবেন? অন্তত আজকে একবার প্রতিবাদ জানিয়ে লিখে জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত এই মন্তব্যের জন্য। কারণ আপনি যদি নিজে ব্যথিত হয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখুন যে আপনি ক্ষমা চান। দ্বিতীয় আপনাদের বলবো যে এই যে জাতির লজ্জা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এটা যে একবার মুখ ফসকে বলে ফেলেছেন এমনটা নয়, রীতিমতো তিনি বারবার এই ধরনের মন্তব্য করেছেন এবং এতটা ঔদ্ধত্য তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন। যেখানে প্রত্যেকটা মানুষ রাস্তায় নামছেন, রাস্তায় নেবে যেখানে প্রত্যেকটা মানুষের দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের মতো প্রশাসনের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেখানে মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যটা একেবারেই কমেনি। সেটা আপনারা দেখলেন যে কোথাও গিয়ে কোনো নমনীয়তা বা কোথাও গিয়ে ভুল স্বীকার বা কোথাও গিয়ে সত্যি একটুখানি ভালো মেসেজ দেওয়া এই রকম কিছু নয়, একেবারে আরো বেশি অ্যাগ্রেসিভ, আরো বেশি সেই ভয়ঙ্কর একটা অ্যাগ্রেসিভ মেজাজে মুখ্যমন্ত্রীকে, যে মেজাজ দেখতে আমরা প্রতিনিয়ত অভ্যস্ত, যে রক্তচক্ষুর কাছে পশ্চিমবঙ্গবাসীর আপামর জনতা কার্যত শিরদাঁড়াটা বিকিয়ে দিয়েছেন, সেই আবারও রক্তচক্ষু এত কিছু ঘটে যাওয়ার পরেও। আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রীর আরো একটা বক্তব্য। এটা যে কাকতালীয়ভাবে তিনি বলে ফেলেছেন এমনটা নয়,
তিনি মিনিংফুলি বলেছেন যে যেহেতু ধর্ষণ বিরোধী আইন তারাই পাশ করেছেন বিধানসভায়, সেই কারণেই বিজেপি শাসিত রাজ্যগুলো কিংবা বিজেপি কিংবা কেন্দ্রীয় বিজেপি তারা কিছু করতে পারেনি, সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ করা উচিত, শুভেন্দু অধিকারী তার পদত্যাগ করা উচিত, বিজেপি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদেরও পদত্যাগ করা উচিত। আমার মনে হয় এত লোকে যদি পদত্যাগ করে ফেলেন তাহলে যে ফাঁকাগুলো বসে রয়েছে আপনারা একটু করেই পূর্ণ করে দেবেন কে কোন জায়গায় বসবে। প্রধানমন্ত্রীর জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রেখে দেবেন, আর বাকি বিজেপি শাসিত রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রী ফাঁকা হয়ে যাবে সেখানে কোথাও ফিরহাদ হাকিমকে বসাবেন, কোথাও কুণাল ঘোষকে বসিয়ে দেবেন, কোথাও নচিকেতাকে বসিয়ে দেবেন, কোথাও আবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে দিতে পারেন, কারণ সবাই তো ফাঁকা হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আর ভয়ে সবাই তো পদত্যাগ করে দেবেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন। রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। আমি এইটুকু বলে শুনলেন বন্ধুরা, আমার মনে হয় একটা বড় অপরচুনিটি তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদের কিন্তু একটা সুযোগ আসবে যে অন্যান্য বিজেপি শাসিত, এখন তো প্রচুর বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে এক একজন করে মুখ্যমন্ত্রী তারা হয়ে যেতে পারেন। তবে প্রধানমন্ত্রীর জায়গাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ছেড়ে দিতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গকে যত সুন্দরভাবে তিনি পরিণত করেছেন, গোটা ভারতবর্ষকে তিনি যদি এইভাবে পরিণত করতে পারেন তাহলে হ্যাঁ, পাকিস্তান গর্ববোধ করবে এবং বাংলাদেশ গর্ববোধ করবে, বলতে পারবে যে আমরা ভারতের থেকে অনেক এগিয়ে গিয়েছি। যাই হোক, সেই দিনটা কোনোদিন চলে আসবে কিনা আমি জানি না। তার কারণ যে মুখ্যমন্ত্রী এত ভুল করেন এবং এত কিছু করার পরও যখন রাস্তায় প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামছেন, তারপরেও কোথাও ঔদ্ধত্যতার, কোথাও গিয়ে আপনি দেখবেন না কোনো বিনয়ের ভাব রয়েছে। একেবারেই সেই ঔদ্ধত্যতা, যেখানে সংখ্যার বিচারে মুখ্যমন্ত্রী ভাবছেন যে সারা জীবন পশ্চিমবঙ্গের মসনদে তিনিই বসবেন এবং তারপর তার উত্তরসূরিরা বসবেন। হতেও পারে পশ্চিমবঙ্গবাসীর এখনো পর্যন্ত যাদের শিরদাঁড়াটা নেই তারা আবার হয়তো তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনতে পারেন। আপনারা একটু এই রাজ্য সরকারকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে এরা কতটা দুর্নীতিগ্রস্ত, এবং যারা ভাবছেন হয়তো এটা কাকতালীয়, মুখ্যমন্ত্রী জানতেন না, আমার বিশ্বাস করুন ভেতর থেকে তো মনে হয় না যে একেবারেই মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না। কেন আপনাদের বলি যে এই রাজ্যে ধরুন এত দুর্নীতি তো আমরা বিগত 4-5 বছর ধরে দেখেই আসছি। আপনারা দেখেছেন যে একটা দুর্নীতি আমাদের এই রাজ্য পুলিশ তারা ধরতে পেরেছে? দেখবেন প্রত্যেকটা দুর্নীতিকে ধরতে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছে, তারপর দুর্নীতিগুলো কিন্তু ধরা পড়েছে। অথচ আমাদের কিন্তু একটা প্রশাসন চলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি একটা প্রশাসনের কর্তা, তিনি একটা রাজ্য চালান, অথচ তার পুলিশরা কোনো দুর্নীতি ধরতে পারেন না। এই যে সন্দীপ ঘোষ, তাকে পর্যন্ত আপনারা দেখলেন যে এই দুর্নীতির মামলায় মাত্র কয়েকদিনের তদন্ত করতে এসে ভুরি ভুরি দুর্নীতি তার বিরুদ্ধে খুঁজে পেয়ে গেল তদন্তকারী সংস্থারা এবং তাকে অ্যারেস্ট পর্যন্ত করে নিল। অথচ আমাদের এই রাজ্য প্রশাসন সন্দীপ ঘোষের কোনো দুর্নীতি চোখেই তাদের পড়লো না। এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাজারো বোধহয় ব্যক্তি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সকলে শাস্তির কোপে পড়ে গিয়েছিলেন। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু জানার পরেও তিনি আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পরের দিন সকালে এসে বলছেন যে ঠিক আছে, প্রিন্সিপালকে আমি সরিয়ে দিলাম আরজিকর থেকে এবং তাকে আমি অন্য কোথাও দিয়ে দেব। তারপরেই দেখলাম যে একেবারে কয়েক ঘন্টা কাটতে না কাটতেই কলকাতায় মেডিকেল কলেজে সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। এবং তারপরে আজকে আপনারা দেখুন সিবিআই তদন্তের পর একেবারে ভুরি ভুরি তথ্য পাওয়ার পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো, যেটা রাজ্য প্রশাসনের চোখে পড়লো না। এবং তারপরে রাজ্যের স্বাস্থ্য ভবন মনে করলো যে এবার বোধহয় সন্দীপ ঘোষকে পদত্যাগ করানো উচিত, তারপরে তারা সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবন থেকে পদত্যাগ করানো হলো। এইটা হচ্ছে রাজ্য প্রশাসনের অবস্থা। অর্থাৎ ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে নেতাজি বলে গিয়েছিলেন রাইট টু মেক ব্লান্ডার, অর্থাৎ আপনি ভুল করতে পারেন যতক্ষণ না আপনি ধরা পড়েন। ধরা পড়ে গেলে আপনি বলবেন যে ঠিক আছে, এটা তো আমি ধরা পড়ে গেছি, আমি এবার ঠিক করে নেবো। মানে আপনি যা কিছু করতে পারেন, আপনি যা কিছু অন্যায় চুরি দুর্নীতি করতে পারেন, আর ধরা যদি পড়ে যান আপনার পুলিশ ধরবে না, কলকাতা পুলিশ ধরবে না, কলকাতার সিআইডি, কলকাতার কোনো তদন্তকারী সংস্থা তারা কেউ ধরবে না। তারা ধরবে আমার আপনার বাড়ির ছেলেরা যদি কেউ প্রোটেস্ট করে ফেলে, ফেসবুকে কিছু একটা লিখে ফেলে, তাহলে কিন্তু তাদের ধরে ফেলবে। কিংবা ধরুন কোনো ছিচকে চোর
ছোটখাটো কিছু একটা চুরি করলে একেবারে পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে আটো সাটো করে ধরে ফেলবে। হ্যাঁ, সেটা ধরার দরকার ডেফিনেটলি, কিন্তু এই কোটি কোটি লক্ষ কোটি টাকার দুর্নীতিগুলো আমাদের পুলিশ প্রশাসন ধরবে না। সেইগুলোকে ধরতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আসতে হবে, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিন রাত সকাল বিকাল গালি দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এইরকম একটা রাজ্য প্রশাসন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন। আর এই সমস্ত রাজ্য প্রশাসন বানিয়ে তিনি বলছেন প্রধানমন্ত্রী জাতির লজ্জা, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন, আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি। কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন, আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে, আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে, আপনারা তখন কি দেখবেন? আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারই করুক। আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের বোধহয় বুঝতে অসুবিধা নেই যে সত্যি সত্যি জাতির লজ্জা কে। আমি কোনো নাম বলতে চাই না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে ভালো করে জানেন যে জাতির লজ্জা কে। আমার মনে হয় ইতিহাস একদিন যখন লেখা হবে, তখন সেই জাতির লজ্জা যিনি, তাকেও কিন্তু খুঁজে বার করতে ইতিহাসের কোনো অসুবিধা হবে না। সেটা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে থাকে, তাহলে তার নামও ইতিহাস খুঁজে বার করবে। আর যদি অন্য কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু তার নামটাও ইতিহাস বইয়ের পাতাতে লিখতে ভুলে যাবে না। যাই হোক, আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু গতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। আমি অধিবেশনের প্রায় একটা বড় অংশ শুনেছিলাম, আপনাদের মধ্যেও অনেকেও হয়তো শুনেছেন, তার কারণ এটা লাইভ সম্প্রচার হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সব বক্তব্য ডেফিনেটলি শুনিয়ে আপনাদের বোর করব না। একটা জায়গায় শুভেন্দু অধিকারী অত্যন্ত মিনিংফুল একটা বক্তব্য বলেছেন, এবং যেটা শুনলে আপনারা সকলেই খুশি হবেন, এবং যে বক্তব্যটা হয়তো আপনার মনের বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে রয়েছে, সেটাই শুধুমাত্র সেই অংশটুকুই শুধুমাত্র শোনাবো, আপনারা হয়তো সমর্থন করবেন। শুনুন। আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না। This slogans will not go. দফা 1 দাবি 1, এইগুলো this cannot be a part of the discussion. দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, কিচ্ছু যাবে না। nothing will দফা 1 দাবি 1। আমাদের শুভেন্দু বাবু দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। শুনলেন বন্ধুরা, আশা করি এটা ছাড়া আর কিন্তু সলিউশনের কোনো জায়গা নেই। এই একমাত্র জায়গা যেটাকে পরিবর্তন করলেই সমাজে পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন গতকাল জুনিয়র ডাক্তাররা তারা একেবারেই বিনীত গোয়েলের কাছে গিয়ে তার পদত্যাগপত্রের দাবি তার হাতেই তুলে দিয়েছেন, এবং এখনো পর্যন্ত সেই বিনীত গোয়েল তিনি নিজের চেয়ারে বসে রয়েছেন। তিনি নিজের পদত্যাগপত্রের জন্য একটা অ্যাপিল সেটা নিজের হাতে গ্রহণ করেছেন। কাদের কাছ থেকে? সমাজের সব থেকে সম্মানীয় প্রতিষ্ঠিত একটি অংশ জুনিয়র ডাক্তারদের কাছ থেকে সেটি গ্রহণ করে এখনো জানি না এ খবর করা পর্যন্ত অন্তত তিনি তার চেয়ারেই বসে রয়েছেন। এটাই হচ্ছে আমাদের বিনীত গোয়েল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে একটি জায়গাতে যেখানে শিরদাঁড়াটা একটা ডামি প্রতীকী শিরদাঁড়া ডাক্তাররা ওই বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশকে উপহার দিয়ে এসেছেন। ভাবতে পারেন এর থেকে লজ্জার কোনো আর জিনিস হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও কিন্তু বিধানসভায় একেবারে গলা তেড়ে কথা বলছেন, কোনো রকমের বিনয়ের জায়গা তো ছেড়ে দিন, ঔদ্ধত্যতার একেবারেই 100%। আর এদিকে ছাত্র যুব সমাজ তারা শিরদাঁড়াটা কলকাতা পুলিশের টেবিলে রেখে আসছেন। আপনারা এই ছবি দেখেই বুঝতে পারবেন যে আজকে পশ্চিমবঙ্গের গোটা এই সমাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন জায়গায় পরিণত করেছেন, যে ডাক্তাররা পর্যন্ত তারা পরিষ্কারভাবে
সহ্য করতে না পেরে প্রোটেস্টটা এমন জায়গায় নিয়ে গিয়েছেন যাতে এই প্রশাসনের ভিতটা অন্তত নাড়িয়ে দেওয়া যায়। আপনাদের একটা রিপোর্ট দেখাবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করেছেন। এরকম তো প্রচুর তথ্য রিপোর্ট আপনাদের সামনে দেখিয়েছি। আপনাদের আরও একটা রিপোর্ট দেখাবো, সেটা হচ্ছে আপনারা জানেন নির্ভয়া কাণ্ড যখন ঘটে গিয়েছিল, মারাত্মক ধর্ষণের মতো ভয়ঙ্কর যে ঘটনা ঘটে গিয়েছিল, তারপরে কেন্দ্রীয় সরকার 2012 সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে একটা তহবিল গঠন করেছিলেন এবং সেই তহবিলে যে টাকা থাকতো সেই টাকাগুলো রাজ্যের কাছে দেওয়া হতো যাতে করে এই ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনাগুলোকে আটকে দেওয়া যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে টাকাগুলি পাঠানো হতো। আপনাদের দেখাতে চাইবো যে 2019 সালে নির্ভয়া কাণ্ডের যে ফান্ড ছিল সেখান থেকে পশ্চিমবঙ্গ কত টাকা খরচ করেছে সেটা জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গেরই দুই সাংসদ। তাদের একজন হলেন তৃণমূলের মালা রায় আর একজন হচ্ছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এইটা জানতে চাওয়ার পর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যওয়ারি যে তথ্য বা হিসাব জমা দিয়েছিলেন তাতে দেখা যাচ্ছে যে 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার এই নারী নির্যাতনের ক্ষেত্রে বরাদ্দ করেছিল 75.708 কোটি টাকা, আর সেই সময় পর্যন্ত রাজ্য খরচ করতে পেরেছিল মাত্র 3.93 কোটি টাকার মতো। ভাবুন, কেন্দ্রীয় সরকার প্রায় 76 কোটি টাকা 2019 সাল পর্যন্ত বরাদ্দ করেছিল, আর সেই সাল পর্যন্ত রাজ্য সরকার মাত্র 3.93 অর্থাৎ 4 কোটি টাকার কাছাকাছি তারা খরচ করতে পেরেছিল। এটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে রাজ্য প্রশাসনের সদিচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারেই গদগদ করে বিল পাশ করলেন এবং বিল পাশ করে বললেন যে আমরা যেটা করে দেখালাম নরেন্দ্র মোদী করে দেখাতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার টুইট করে তাতে গলায় সুর মিলিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন যে ধরুন খুব একটা কড়া আইন আনা হলো, যে বলা হলো ধর্ষণ করলে একদিনের মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া হবে, ধরুন এই রকম একটা বিল আনা হলো, এটাতেই কি একেবারে সমস্যার সমাধান হয়ে যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বোকা বানাতে চাইছেন? দেখুন, সকলেই চান যে ধর্ষণ হয়ে যাওয়ার পরে একদিনের মধ্যে বা আরো দরকার হলে 1 ঘন্টার মধ্যে ধর্ষক ধরা পড়ে যায়, সেটা নিশ্চিতভাবে সকলেই চাইবেন। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? সেটা কি হওয়া সম্ভব? প্রশ্ন হচ্ছে আমাদের এই রাজ্য প্রশাসনের মতো যেখানে প্রশাসন চলে, বিনীত গোয়েলের মতো যারা সিপি পুষে রাখে, সেই রাজ্যে কি কখনো সম্ভব ধর্ষণের মতো ঘটনা ঘটলে 10 দিন 15 দিন বা 30 দিনের মধ্যে ধর্ষকদের খুঁজে বার করা? তার কারণ আপনারা জানেন যে এই আরজিকর কাণ্ডে পুলিশ যা যা করেছে, যেভাবে তথ্য প্রমাণ লোপাটের কথা অন্তত সুপ্রিম কোর্টও কার্যত কিছুটা হলে মেনে নিচ্ছে, সেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যতই কঠিন আইন আনা হোক না কেন, আপনারা কি মনে করেন যে একজনও ধর্ষক শাস্তি পাবে? আমি আইনে কড়া কড়া শাস্তির বিধান দিলাম আর এদিকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করলাম প্রমাণ লোপাটের জন্য। বলুন তো, যে কলকাতা হাইকোর্ট তারা নিজেরা গিয়ে দোষীদের ধরে আনবেন নাকি? এবং যদি প্রমাণই না পাওয়া যায় সেক্ষেত্রে তো সিবিআই কেন, কোনো ইনভেস্টিগেশন, পৃথিবীর কোনো ইনভেস্টিগেশন সংস্থা ইনভেস্টিগেট করতে পারবেন না, বা পারলেও তাতে অনেক সময় লেগে যাবে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়াজ তোলার জায়গা পেয়ে যাবে যে ওই তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তারা করতে পারছে না, তারা অযোগ্য। অথচ তার আগে যে আমি এতক্ষণ ধরে ট্যাম্পারিং করে রেখে দিলাম, ঘটনাস্থলে গিয়ে এত লোক ঢুকিয়ে ফুটপ্রিন্ট থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো নষ্ট করে দিলাম হয়তো বা ইচ্ছাকৃতভাবে, সেই ঘটনাগুলো যদি আমি বন্ধ না করি তাহলে কত কড়া আইনি একেবারে বিধানসভায় পাশ হয়ে যাক না কেন, তাতে আনন্দে আহ্লাদিত হওয়ার কি রয়েছে? হ্যাঁ, মানুষকে বোকা বানানোর নিশ্চিতভাবে ওটা একটা পন্থা হতেই পারে, এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা জেনেও হয়তো এই বিল পাশ হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালো মানুষ, ধর্ষকদের বিরুদ্ধে তিনি কতটা কঠোর, এইটা বলার একটা সুযোগ পাবেন বটে, প্রচার করতে হয়তো একটা সুযোগ বা সুবিধা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হবে বটে, কিন্তু আদতে যে কোনো লাভ হবে না। আপনার যদি মিনিমাম জ্ঞান বুদ্ধি থাকে আপনারা বুঝতে পারবেন যে আইন কিন্তু নিজে নিজে প্রণয়ন হয়ে যায় না, আইনকে প্রণয়ন করতে হয়। একজন দোষী নিজে গিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে বলেন না যে আমি দোষী, আমি ধর্ষণ করেছি, আমি খুন করেছি। পুলিশ প্রশাসনকে তাকে ধরে আনতে হয়। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যদি এই ধরনের নিরপেক্ষ ভূমিকা দেখাতে না পারে, পুলিশ প্রশাসন যদি বারবার ধর্ষকদের বিরুদ্ধে সফট কর্নার দেখায় বা তাদের সঙ্গে অতটা কড়া মনোভাব যদি পোষণ না করে, তাহলে কোন আইন আমাদের রাজ্যে ঘটে যাওয়া এই সমস্ত আরজিকর থেকে কামদুনি কাণ্ডের ধর্ষকদের সাজা দেবে? এবং দেয়নি তো। আপনারা তো দেখেছেন হাঁসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট কোথায় কে বড় সাজা পেয়েছে?
সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ছিল। পেয়েছে কেউ? কি কড়া কোনো সাজা পেয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে থাকেন যে এই আইনটা আনলে একেবারেই বিভিন্নভাবে শাস্তি দেওয়া যাবে, তাহলে তো তিনি 13 বছরের মুখ্যমন্ত্রী, তিনি তো চাইলে 2-3 বছরের মধ্যেই আনতে পারতেন। কারণ প্রত্যেক বছরেই একেবারেই প্রচুর ধর্ষণ হয় আমাদের এই রাজ্যে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা কি মনে করেন যে এই আইন আনার পর আমাদের পশ্চিমবঙ্গের যারা ধর্ষকরা রয়েছেন বা আগামী যারা ধর্ষক হয়ে উঠবেন তারা এতটা ভয় পেয়ে যাবেন, তারা মনে করবেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিধানসভায় কঠোর আইন পাশ করেছেন, আমরা এই কুকীর্তি ছেড়ে দেবো বা এই মনোভাব আমরা রাখবো না? আপনাদের কি মনে হয় যে কোনো মানুষ সচেতন হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি একটা বিধানসভায় বিল পাশ করেছে তার জন্য? এবং আমরা লক্ষ্য রাখবো, এই প্রশাসনের ভূমিকা লক্ষ্য রাখবো। তার কারণ দেখুন, এমন একটা দুর্ভাগা রাজ্যে আমরা বসবাস করি যেখানে প্রায় প্রত্যেক দিন একটা দুটো করে ধর্ষণের খবর আমরা শুনতে পাই। এই বিগত, আপনারা যদি খেয়াল রাখেন, আমি আপনাদের সামনে বলেছিলাম 3-4 দিনের যদি পেপার পড়েন দেখবেন যে 8-10টা ধর্ষণ বা নির্যাতন বা এই ধরনের মহিলা মলেস্টেশনের মতো খবর আপনারা পেয়ে যাবেন। সেখানে আমরা খেয়াল রাখবো, মুখ্যমন্ত্রী এত আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, একটা কি বিল পাশ করলেন, ধর্ষক বিরোধী বিল। আমরা দেখব আগামী দিনে এই নারী নির্যাতনের সময় এই ধর্ষক বিরোধী বিল মুখ্যমন্ত্রী আজকে জানিয়ে এত আনন্দিত, যার জন্য তিনি মনে করছেন যে ভারতের প্রধানমন্ত্রী একেবারেই সব থেকে জাতীয় লজ্জার। যখন তিনি মনে করছেন, আমরা দেখব আগামী নারী নির্যাতনের ঘটনায়, ভগবান করুক না হয় একটাও, কিন্তু যদি ঘটে, আমি দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ভূমিকা। আমরা এমনিতেই আশ করতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন, কারণ 13 বছরে যে ব্যক্তি কোনো সদিচ্ছা দেখাননি, আরো 13 মাসে গিয়ে কোনো সদিচ্ছা দেখাবেন এমন তো কোনো হঠাৎ করে ম্যাজিক হয়ে যাবে না। তাই তখন কিন্তু আবারও মুখ্যমন্ত্রী কিভাবে এটাকে চাপা দেন, আরো কটা আইন তিনি আনার চেষ্টা করেন। আমরা দেখব যে আইন আনলে যে এটা হয় না সেটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলদের ওপর ভরসা রাখবেন এবং বিশেষ করে তিনি যখন এই ধরনের পরিচালনা করবেন, যখন তিনি বলবেন যে আসল দোষী ধরা পড়ে গেছে, একেবারেই তদন্ত শেষ হওয়ার আগে যখন তিনি বলে দিতে পারেন এই ধরনের ঘটনা, তখন নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে এই আইন প্রণয়ন করে কতটা কি হবে জানি না। তবে হ্যাঁ, প্রশাসনকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত সরকারকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে একটা আশার আলো হয়তো দেখা যেতে পারে। আগামী যে সরকার আসবে, সেটা বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি, যে সরকারই আসুক না কেন, তখন একটা আশার আলো হয়, নতুন করে হয়তো আমরা স্বপ্ন দেখতে শুরু করতে পারি। তবে এই প্রশাসন যতদিন আছে, ওই স্বপ্ন টপ্ন দেখা আমার তো অন্তত আসছে না। জানি না আপনাদের স্বপ্ন দেখতে পারবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গে নারী নির্যাতন কমে যাবে, ততদিন পশ্চিমবঙ্গে দুর্নীতি হবে না। এগুলো কি আপনারা বিশ্বাস করেন? আপনারা লিখে জানান। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতির লজ্জা, একেবারেই কন্ডেম করুন, প্রতিবাদ করে একটা বক্তব্য লিখুন অন্তত আপনাদের নিজের ভঙ্গিতে। এখনকার মতো এখানে শেষ করলাম।